নমস্কার বন্ধুরা, আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই সময় 1947-এর পরে দ্বিজেন্দ্র তত্ত্বের ভিত্তিতে দুটি পাকিস্তান গঠিত হয়েছিল। একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান, যেটি এখনো পাকিস্তান হিসাবে রয়েছে, আর আর আমাদের পূর্ব দিকে যে রয়েছে সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানে 1971 সালে 70-71-এর পর থেকে অপারেশন সার্চলাইট শুরু হয়, এবং এই অপারেশন সার্চলাইট শুরু হওয়ার ফলে প্রভূত পরিমাণ সেখানকার মানুষদেরকে, হিন্দু মুসলমান নির্বিশেষে, তাদের ওপর অত্যাচার করা হয় এবং নারীদের ওপর ধর্ষণ নামিয়ে আনে। এই অত্যাচার সহ্য করতে না পেরে একটি বিস্তীর্ণ অঞ্চলের জনসাধারণ, প্রায় 1 কোটিরও বেশি শরণার্থী ভারতবর্ষে এসে উপনীত হয়। ভারতবর্ষ বহুদিন ধরেই চুপ ছিল সেই সময়, আর এই অবস্থা চলতে থাকছিল। এরপরে সহ্য করতে না পেরে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় দরবার করে আন্তর্জাতিক মঞ্চে, তাদের থেকে শেষ পর্যন্ত সারা হাতে তখন সেই তদানীত্ব ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরবর্তীকালে সেই যারা শরণার্থী ছিল তাদের মধ্যে যারা উপযুক্ত তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে এবং সাথে ভারতীয় ফৌজের তত্ত্বাবধানে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়, এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়, এবং মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীনতা হয়। আজকে 2025 সালে আমি এই 1971-এর ঘটনাটা কেন তুলে ধরছি, তার কারণ হচ্ছে এই 1971-এ ইন্দিরা গান্ধীকে এরকম ভাবে সহায়তা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এতে তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু ভারত কি পেল এই 1925 সালে? আজকে আমাদেরকে এটা জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়। পাকিস্তানের নামটা পরিবর্তন হয়ে গিয়ে বাংলাদেশ হয়েছিল, তার ফ্ল্যাগটা পরিবর্তন হয়ে গিয়েছিল, তার নতুন করে সংবিধান লেখা হয়েছিল। মানুষগুলো কি পরিবর্তন হয়েছিল? হয়নি। এর ফলে 1947 সালের পর থেকে সেই যে হিন্দু নিধন, হিন্দুদের ওপর অত্যাচার বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, সেই যে চলছিল, সে চলতেই রয়েছে আজ 2025 পর্যন্ত, এখনো চলছে। হিন্দু সংখ্যা আজকে বাংলাদেশে প্রায় 7%-এ নেমে এসছে। অপরদিকে ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা, অর্থাৎ সংখ্যালঘু জনসংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধীকে সবাই, কেউ কেউ তো মা দুর্গার রূপে অভিহিত করেছিল। আজকে বাংলাদেশের মানুষেরা তাদের স্বাধীনতার কথা বললে তারা একটা শুকনো থ্যাংক ইউ দেয়, ধন্যবাদ, এবং বলে ভারতবর্ষ নিজের প্রয়োজনে পাকিস্তানকে দুটুকরো করে দুর্বল করার জন্যই বাংলাদেশের সৃষ্টি করেছে। যেটা হবার সেটাই হয়েছে। এখন একটু আলোচনার স্বার্থে আমি বলছি, যদি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ যদি না করা হতো, তাহলে আজও পর্যন্ত আমাদের এখানে পাকিস্তান থাকত। সে পাকিস্তান মূল যে ভূখণ্ড রয়েছে তার থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে, আর জলপথে, আকাশপথ তো বন্ধ থাকতোই, জলপথে যদি ঘুরে যেত 4-4.5 বা তারও বেশি কিলোমিটার তাদেরকে জার্নি করতে হতো। ফলে ওই দেশ থেকে, আর পাকিস্তানের যে নিয়ম, সেখানে তো তাদের তো হচ্ছে পাঞ্জাবি তাদের প্রধান, অন্য সমস্ত প্রভিন্স যারা আছে, প্রদেশগুলো রয়েছে, তাদের ওপর নির্যাতন চালানো হয়। সমস্ত কিছু কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে পাকিস্তানের পাঞ্জাব। এখন এই সময় যদি এখানে পাকিস্তান থাকতো, কি এমন ব্যাপারটা ঘটতো, বা আজকে যেটা ঘটছে না সেটা কি এমন নতুন করে ঘটতো? এখানে তারা কি ওই অত সৈন্যবাহিনী রাখতে পারতো? তাদের মধ্যে যে অত্যাচারের মানসিকতা ওখানেও ছিল, এখানেও থাকতো, এবং বাংলাদেশে তো ছিলই, সেটা আজও পর্যন্ত বিদ্যমান থাকতো। তার ফলে কি হয়তো সেখানে বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়ে থাকতো। আগেই তৈরি হয়েছিল 1971 সালে। তাদেরকে যদি ট্রেনিং না দেওয়া হতো, অস্ত্র না দেওয়া হতো, তাহলে স্বাধীন করতে পারতো না। কিন্তু তাদের মজ্জায়
তাদের সেই বিরুদ্ধাচরণের যে অভিব্যক্তিটা সেটা তো বন্ধ হতো না, এটা ক্রমশ বেড়ে বেড়ে উঠত। বরঞ্চ এই বাংলাদেশকে বা বর্তমান বা আগের যে পূর্ব পাকিস্তানকে যে টাইট দিয়ে পাকিস্তানকে টাইট দেওয়া যেত। অনেকে বলেন যে বাংলাদেশ যদি না হতো, পূর্ব পাকিস্তান যদি থাকতো, তাহলে পাকিস্তানের পরমাণু ওভারহেড নাকি এখানে থাকতো। এখন এই লাস্ট যে সিঁদুর অপারেশন সিঁদুর হলো, তার ফলে যা অবস্থা দেখা গেল, এখন তো সন্দেহ হয়ে গিয়েছে পাকিস্তানের কাছে আদৌ কোনোদিন পারমাণবিক বোম বা পরমাণু শক্তিধর ছিল কিনা। তাদের টুরখান এয়ারবেসে কিছু পরমাণু অস্ত্র আমেরিকা রেখেছিল, সেটা এখন বোঝা যাচ্ছে। আর কিরানা হিলসের নিচে কিছু ডাটি বম বোধহয় রেখেছিল আমেরিকারই তৈরি, সেখানে এমন বম্বিং করেছে বম্বাস্ত্র আমাদের ব্রহ্মস গিয়ে, যে 1000 বছরে সেখানে আর কেউ পদার্পণ করতে পারবে বলে তার মনে হচ্ছে। সে মাটির নিচ থেকে একদম ফাটিয়ে পাহাড়ের নিচে অবস্থা খারাপ করে নিচ্ছে। তখন তো আমাদের সেই সময়ে মানে অপারেশন সিঁদুরের সময় তখন আমাদের বাংকার ব্লাস্টার কোনো বম ছিল না। আজ কিন্তু ভারতবর্ষ এই কিছুদিনের মধ্যেই তৈরি করে ফেলেছে বাংকার ব্লাস্টার বোম, যে বোম একমাত্র আমেরিকার কাছে আছে। ভারতবর্ষ কিন্তু এর মধ্যে তৈরি করে নিয়েছে, এবং এই বোম কিন্তু ভারতের কাছে তো আর B2 বোম্বার নেই, অত টাকা দিয়ে B2 বোম্বার রাখা সম্ভব না। তারা কি ঠিক করেছে, অগ্নি মিসাইল, অগ্নি 2 যে মিসাইল রয়েছে, অগ্নি 5, অর্থাৎ 7000 বা 8000 কিলোমিটার রেঞ্জে তার কিছু কিলোমিটার কমিয়ে নিয়ে আসে, সেখানে ওভারেজে এই বোমকে রাখা হবে, এবং এর ওজন হবে 7 থেকে 7500 কেজির মতো। আমেরিকার কাছে যে বাংকার ব্লাস্টার বোম, সেটা কিন্তু 13,600 কেজির মতো ওয়েট। কিন্তু ভারতবর্ষ ঠিক করেছে যে এত ওয়েটের বোম তারা রাখবে না, তারা 7 থেকে 7500 বোমের বিস্ফোরক রাখবে, এই দিয়েই তারা বাস্ট করা হবে। আমেরিকার যে বাংকার ব্লাস্টার, সেটি মাটির নিচে 61 মিটার পর্যন্ত যেতে সক্ষম। কিন্তু ভারতবর্ষের বিজ্ঞানীরা দাবি করছে যে তারা যে বোম তৈরি করেছে, এটি মাটির নিচে প্রায় 100 মিটার পর্যন্ত যেতে সক্ষম। সুতরাং পাকিস্তান ও নির্বোধের মতো এই অল্প কিছু মানুষদের দেশে, তাদের পূর্ব পাকিস্তানে, যেখানে তারা সৈন্যবাহিনী কম থাকবে, ভারতের 3 দিক থেকে ঘেরা ভারতের এই নাগালের মধ্যে নিশ্চয়ই পারমাণবিক বোমা রাখার মতো মূর্খতা রাখত না। তো আজকে এখন কোশ্চেনে রয়েছে যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করে কি পেল? তাদের পতাকাটাই জাস্ট চেঞ্জ হয়েছে, তাদের কিছু লোকজনের চেঞ্জ হয়েছে। এখন কলিমুল্লার বদলে শামীমুল্লাহকে ধরুন বসানো হয়েছে। তাদের কি তাদের মানসিকতার পরিবর্তন হবে? সেই তো ভারত বিদ্বেষ আগের মতোই বিদ্যমান রয়েছে। তাদেরকে যত কিছু দেওয়া, তাদের ক্ষেত্রে এই হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ জীবনে যাবে না। তারা ক্ষতি করার জন্য, হিংসা করার জন্য তারা সর্বদা প্রস্তুত হয়ে রয়েছে। আমার বক্তব্য ছিল, সেই সময় যখন 71 সালে যুদ্ধ করেছিল ভারতবর্ষ কাঁধে কাঁধ মিলিয়ে, এবং প্রচুর নিজস্ব সৈন্যবাহিনী, তাদেরও ভারতীয় সৈন্যবাহিনীরও প্রাণ গেছে। এই সংখ্যাটা রয়েছে যথেষ্ট পরিমাণ, প্রায় 3000-এর কাছাকাছি হবে। তাদেরকে তো অস্ত্রশস্ত্র দিল, সেই অস্ত্রশস্ত্র কি তারা ফেরত পেয়েছিল ভারতবর্ষ? অর্থাৎ মুক্তিযোদ্ধাদের হাতে যে অস্ত্রশস্ত্রগুলো দিয়েছিল, সেও ফেরত নিয়ে এসেছিল কিনা আপনার সন্দেহ রয়েছে। এবার ওখানের মধ্যে একটা তো ব্যবস্থা করতে পারত যে বাংলাদেশের মধ্যে হিন্দু যারা আছে তাদের উপর তো তার আগেও অত্যাচার চলেছে, তখনও চলছে, তাদেরকে একটি স্বায়ত্তশাসিত বাংলাদেশের আন্ডারেই থাকতো, একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করতে পারত, যারা কিনা ভারতের সীমান্তবর্তী কোনো একটি এলাকার মধ্যে অবস্থান করত, যেখানে তাদের নিজস্ব একটি প্রদেশ গভর্নমেন্ট থাকতো, যার ফলে তাদের উপর অতটা সহজে অত্যাচার করা যেত না, কারণ তাদেরই নিজস্ব থানা থাকতো এবং প্রশাসনগুলো থাকতো। এরকম কোনো ব্যবস্থাই করেছিল? করতে পারেনি। চিকেন নেকটাকে একটু চওড়া করতে পেরেছিল? এটা তো করাই যেতই,
চিকেন নেকটা এত সরু রয়েছে, বাংলাদেশের সাথে কথাবার্তা বলে আলোচনা করে সেই সময় তো আর সেই সময় বললে মুজিবুর রহমান বা সেই সময় বাংলাদেশের নেতৃত্ব অস্বীকার করতো বলে তো আমার মনে হয় না। আচ্ছা, চট্টগ্রাম কি সেই সময় এগুলো যদি নাও করা হতো, অন্তত চট্টগ্রামের থেকে একটা করিডোর তৈরি করতে পারত, যেটা উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য, যেখানে ভারতবর্ষ জলপথে চট্টগ্রামে বন্দরে মালপত্র পাঠাতো, সেখান থেকে চলে যেত হয়তো উত্তর পূর্ব ভারতের, যেখান থেকে এত ঘুরে যেতে হতো। এইগুলো তো করা যেত, এইগুলো করা হয়নি। সময়ের সাথে সাথে তখনকার দিনের নেতৃত্ব হয়তো বুঝতে পারেনি। কিন্তু আমার বক্তব্য সেই জায়গায় নয়, ভারত কি পেল, কি পেয়েছে। বাংলাদেশের লোকেরা যে বারবার করে এখন বলে ভারত নিজের স্বার্থে পাকিস্তানকে দুটুকরা করেছে, পাকিস্তানকে দুর্বল করার জন্য চেষ্টা করেছে। পাকিস্তান যদি এত দূরবর্তী কোনো একটা জায়গায় যদি দুটি রাষ্ট্রে যদি থাকে, যাদের মধ্যে কোনো সংযোগই নেই, অন্তত কয়েক হাজার কিলোমিটারের ডিস্টেন্স, তাদের মধ্যে শাসনতন্ত্র চালাবে? কোনো না কোনো সময় সেখানে নিজস্ব একটি বাহিনী গড়ে উঠবেই কোনো না কোনো ভাবে, সেখান থেকে বিচ্ছিন্নবাদ মাথাচড়া দেবেই। এবং চারিদিকে ছিল ভারতবর্ষ, সেখানে কি করতে পারত? সুতরাং কাদের ভালো করতে যাচ্ছি, আরেকটা জিনিস মাথায় রেখে দেওয়া উচিত ছিল। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একদল মানুষ যেমন পাকিস্তানে গেছে, আর একদল মানুষ বাংলা থেকে গেছে হচ্ছে পুরো পাকিস্তানে। তো আপনারা কি করে আশা করলেন তাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে? তাদেরকে আপনি যতই দেবেন না কেন, যতই করবেন না কেন, তাদের বেইমানি তাদের রক্তে রয়েছে। ভারতবর্ষের কথা ছেড়েই দিন, তাদের সেই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব যার মাধ্যমে হয়েছিল, সেই মুজিবুর রহমান, তার মূর্তি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। তার মাথার উপরে উঠে মানুষেরা প্রস্রাব করেছে। এই তো তাদের রুচি, এই তো তাদের চিন্তা ভাবনা। তারা জানে না তারা কি করছে। আর এখন তো একদম হাতে পেয়ে গেছে এমন একটা সরকার। যাই হোক, সে বাংলাদেশ কি অবস্থায় যাবে আগামী দিনে সে তো দেখার রয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। আমি আগে থেকেই বলে দিচ্ছি, বাংলাদেশ শেষ, চারিদিক থেকে শেষ। পরবর্তীকালে এই একদিকে চীন, একদিকে আমেরিকা, এদের মাঝখানে দড়ি টানাটানি করতে গিয়ে দুই নৌকায় পা দিতে গিয়ে একদম শেষ হয়ে যাবে। অর্থনীতি তো এমনিতেই শেষ হয়ে গেছে। এই তো মাঝখানে শুনলাম যে 36 জন বাংলাদেশিকে মালয়েশিয়ার মতো দেশে, সেখানে নাকি তারা মৌলবাদী কাজকর্ম করতে গেছে। একটা ইসলামিক দেশে গিয়েও সেখানে শান্তি নেই। এই 36 জনকে তাদেরকে নাকি পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে যেটুকু যাদের ধরা পড়েছে। এবার তারা নাকি বাংলাদেশের এই 24 আওয়ামীর সাথে অনেক নাকি কাজে যুক্ত ছিল। সুতরাং এদেরকে দিয়ে কি হবে? আমার প্রশ্নটা এখনো রয়ে গেল। সেটা হচ্ছে, ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করে কি পেয়েছে? কেন আদায় করে নিল না তার ন্যায্য পাওনাটুকু? বাংলাদেশ তো শুধু এখনো পর্যন্ত শুধু দাবি করে যায়। ভারতবর্ষ বাংলাদেশকে শোষণ করে চলেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখলাম। আপনারা কমেন্টসে দয়া করে লিখবেন যে সত্যি সত্যি আমার কথাগুলো কতখানি যুক্তিযুক্ত। এই 2025 সালে এসে এই 1971-এর ঘটনা কেন পর্যালোচনা করতে হচ্ছে? তার কারণেই করতে হচ্ছে। হিন্দু নির্যাতন ওখানে চিরকাল চলে এসেছে। এটা আওয়ামী লীগ ছিল কি ইউনিস গভর্নমেন্ট ছিল কি এরশাদ ছিল বলে কোনো কথা নেই। বৃষ্টি পড়লেও হিন্দুদেরকে অত্যাচার করতে হবে, বৃষ্টির খরা হলেও অত্যাচার করতে হবে, যে কোনো কারণে, কোনো না কোনো কারণ, যেহেতু ওরা দুর্বল, সেখানে সংগঠিত হতে পারেনি। আর সেখানকার হিন্দুদের নিয়ে আপনি এখানে বসেই বা কি করবেন? তারা এত সুযোগ পেয়েছিল, তারা তো আসতে পারেনি। অনেক সুযোগ দেওয়া হয়েছে এত বছর, তারা আসেনি কেন? এখন নিজেদের ভবিষ্যৎ নিজেরা মেনে নিক, সেটা তার কিছু বলার নেই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।